মৃত্যুর কাছে হেরে গেল মাগুরায় ধর্ষণের শিকার ছোট্ট শিশু আসিয়া। প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর শোক, বিভিন্ন স্থানে বিক্ষোভ। আজ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার, সংকট সমাধানে ফের আলোচনার আশাবাদ। মে মাসের শুরু থেকে কমছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা। জীবনযাত্রায় পড়বে বড় ধরনের প্রভাব, বাড়বে অপরাধ, আশঙ্কা সংশ্লিষ্টদের। এবং রাজশাহীর রেশম পল্লীতে বেড়েছে ক্রেতাদের ভিড়। বাহারি ডিজাইনের পোশাকে এসেছে পরিবর্তন, জমজমাট ব্যবসার আশা বিক্রেতাদের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে এ খবর নিশ্চিত করেছে আইএসপিআর। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে নেওয়া হয়। তাকে রাখা হয় শিশু বিভাগের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট PICU এই নিবিড় পর্যবেক্ষণে। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনী। সহকর্মী আপন উপর রিপোর্ট। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়া। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, নিশ্চিত করেছে আইএসপিআর জানায়, সকালে ৩বার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার শিশুটি হার মানে মৃত্যুর কাছে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবিলম্বে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। আসিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও। যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকার কথা জানায় আইএসপিআর। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার শ্বশুরের পাশবিকতার শিকার হয় আসিয়া। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। পরদিন শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। আর শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয় তাকে। আপন উপু, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে আছেন সহকর্মী পঙ্কজ রায়। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি। পঙ্কজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পঙ্কজ, শিশুটির বাড়িতে এখন কি অবস্থা বিরাজ করছে বা কি বলছেন স্বজনরা, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করব আরো একবার পঙ্কজের সাথে যুক্ত হবার জন্য। চলে যাচ্ছে পরবর্তী খবরে। আসিয়ার দাফনের আগে ধর্ষকের ফাঁসির দাবিতে ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। চুয়াডাঙ্গায় দুপুর 2টার দিকে জেলা যুব দলের ব্যানারে শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করা হয়। বক্তারা বলেন, মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে জীবন দিয়েছে। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে, এদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় তারা আসিয়ার দাফনের আগেই ধর্ষক হিটু শেখ সহ জড়িতদের বিচারের দাবি জানায়। এদিকে ময়মনসিংহেও বিক্ষোভ সমাবেশ হয়। নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জেলার সাধারণ মানুষ বিক্ষোভ করে। আসিয়ার দাফনের আগে ধর্ষকের ফাঁসির দাবিতে ময়মনসিংহে চলছে বিক্ষোভ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, কি বলছেন বিক্ষুব্ধ জনতা, বিস্তারিত জানাবেন। তারা বলছেন যে মাগুরার সেই শিশুটি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির দাফনের আগে কিন্তু দর্শকদের দাফন চাই, সেই ব্যানারে কিন্তু তারা সেটি লিখেছেন। এবং তারা বলছেন যে প্রতিনিয়ত কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে শিশুরা, নারীরা, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং দীর্ঘ 8
দীর্ঘদিন পর কিন্তু আলোচিত মাগুরার সেই ছোট্ট শিশুটি কিন্তু দুঃখে দুঃখে অবশেষে মৃত্যুর কোলে আজ কিন্তু ঢলে পড়েছে এবং সেটিকে কিন্তু কোনোভাবেই ময়মনসিংহের মানুষ কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, যার কারণে কিন্তু তারা আজকে ময়মনসিংহ নগরীর শহীদ জাহাঙ্গীর চত্বরে কিন্তু একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে একেবারে সাধারণ মানুষ তারা প্রতিবাদ করে থাকেন। আজকে আমরা এখানে মিলিত হয়েছি আসিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে। আমরা শুনেছি যে দুপুর 2টায় আমরা অবগত হয়েছি আসিয়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছে। তারপরেই সারা বাংলাদেশ কেঁদে উঠছে, সারা বাংলাদেশ ফুঁসে উঠছে। বাংলাদেশ ফুঁসে ওঠার আগে আমরা ময়মনসিংহ থেকে একটি দাবি জানাচ্ছি, আসিয়ার দাফনের আগে আমরা ধর্ষকের দাফন এই বাংলার মাটিতে দেখতে চাই। প্রয়োজনে বিশেষ ব্যবস্থা করে বাংলাদেশ সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করবে যেন দ্রুততম সময়ে এই রায় ঘোষণা করা হয়। যদি কোনো কারণে বিলম্বিত হয় আইনি জটিলতায় 1 দিন 2 দিন 3 দিন প্রয়োজনে 7 দিন আসিয়ার লাশ হিমাগারে রাখা হোক এবং কোনো মতেই যেন আসিয়ার লাশের দাফন ধর্ষকের আগে দাফন না হয়। আমরা একটি দাবি করছি, আজকে বাংলাদেশে এই একটি দৃষ্টান্ত যেন স্থাপন করে বাংলাদেশ সরকার। আমরা না হলে যে কোনো সময় সারা বাংলাদেশ ফুঁসে উঠবে। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন সারা বাংলাদেশ এই হত্যাকাণ্ডের প্রতিটি মানুষকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন রাস্তায় বেরিয়ে না আসে। তারা বলছিলেন যে শিশুটির দাফনের আগে যেন দর্শকদের দাফন নিশ্চিত করা হয়, সেই কিন্তু তারা বলছিলেন। অন্যথায় তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ময়মনসিংহের বিক্ষোভ সম্পর্কে। দর্শক, আমরা আবার চলে যাচ্ছি মাগুরায়। এই মুহূর্তে মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে আছেন সহকর্মী পঙ্কজ রায়, সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি। পঙ্কজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পারছেন। পঙ্কজ, শিশুটির বাড়িতে এখন কি অবস্থা বিরাজ করছে, কি বলছেন স্বজনরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আজকে আমাদের মাগুরাবাসীর জন্য আজকে একটি হৃদয় বিদারক দিন। আমাদের মাগুরার আসিয়া বোনটি আজ আমাদের ভিতর আর নেই। আজকে বেলা 1 ঘটিকায় সে চিরতরে মৃত্যু শয্যায় চলে গেছেন। আমরা আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, আজকে মাগুরাবাসী হতবিহ্বল হয়ে পড়েছে আসিয়ার এই মৃত্যুতে। গত 6 মার্চ থেকে শুরু করে আজ 13ই মার্চ এ পর্যন্ত মাগুরার প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটা মানুষ আসিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন যে আসিয়া যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আসিয়ার আমাদের মাঝে আসলো না। আসিয়া আসতেছে কিন্তু সেটা লাশ হয়ে। এটা মাগুরাবাসী কোনো মতেই যেন মেনে নিতে পারছে না। আমরা এই মুহূর্তে আছি আসিয়ার শ্রীপুরের সবদলপুর ইউনিয়নের জারিয়া গ্রামে, তার নিজ বাড়িতে। আমরা আজ তার বাড়িতে এসে যা দেখছি যে এখানে প্রচুর সংবাদকর্মী থেকে শুরু করে এখানে গ্রামের এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়ো হচ্ছে এই আসিয়ার মৃত্যু সংবাদে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখানে আসিয়ার পিতা, সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী এবং আসিয়ার যে ইমিডিয়েট মেজ বোনটা সেও বাড়িতে রয়েছে। তারা শোকে স্তব্ধ, তাদের সাথে কথা বলার মতন আসলে পরিবেশ নেই। তাদের ছোট্ট আসিয়া লাশ হয়ে ফিরে আসতেছে, এটা যেন তারা মেনে নিতে পারছে না। গরিব দিনমজুর পিতা মাতার একটি ছোট মেয়ে আসিয়া আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমরা আজকে তার বাড়িতে এসেছি। হয়তোবা সন্ধ্যার পরেই হেলিকপ্টার যোগে লাশ মাগুরায় আসার কথা রয়েছে, তারপর জানাজার স্থান নির্ধারণ করা হবে। আমরা সবাই এখনো অপেক্ষা করছি কখন আসিয়ার লাশ এই মাগুরায় আসে এবং তার নিজ গ্রামে আসে। সবকিছু মিলিয়ে মাগুরাবাসী আজকে স্তব্ধ। এই ছিল আমার কাছে মাগুরার সবদলপুর ইউনিয়নের আসিয়ার বাড়ি থেকে সর্বশেষ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে।
4 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হাসান মাহমুদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, জাতিসংঘ মহাসচিবের আগমন নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ পরেই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তিনি এমিরেটসের একটি ফ্লাইটে বিকেল 5টা নাগাদ কিন্তু এখানে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই কিন্তু এখন পর্যন্ত এখানকার সবশেষ পরিস্থিতি। এবং আমরা দেখছি যে তার আগমনকে উপলক্ষে আসলে এখানকার এয়ারপোর্টে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে ভিআইপি গেট যেখান দিয়ে জাতিসংঘের মহাসচিব সেখানে বের হবেন, সেই গেটে কিন্তু ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং আশেপাশে দেখছি যে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু ব্যাপক তৎপর এখানে, যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে এখানকার প্রশাসনের পক্ষ থেকে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক 5টার নাগাদ তিনি এখানে পৌঁছবেন এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখান থেকেই তিনি সরাসরি তার জন্য নির্ধারিত যে হোটেল সেখানে তিনি যাবেন এবং আগামীকালকে সকালে তিনি জাতিসংঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এবং সেই সাক্ষাৎ শেষেই কিন্তু তিনি কক্সবাজারে উদ্দেশ্যে যাবেন। সেখানে কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় সভা যোগ দিবেন এবং একই সাথে কক্সবাজার রোহিঙ্গা বিষয়ক যেসব কর্মকর্তা এবং এনজিওরা সেখানে কাজ করছে সেসব এনজিওর কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভা রয়েছে। এরপরে কিন্তু জাতিসংঘের মহাসচিব তিনি রমজানের সাথে সংহতি জানিয়ে মুসলমানদের প্রতি তার যে সহমর্মিতা সেটি জানিয়ে রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতার মাহফিলে যোগ দিবেন। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যোগ দিবেন সেই ইফতার মাহফিলে। সেখানে কমপক্ষে 1 লাখ রোহিঙ্গা এই ইফতার মাহফিলে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে তিনি শুক্রবারই কিন্তু তিনি ঢাকায় ব্যাক করবেন এবং পরবর্তীতে 16 তারিখ তিনি জাতিসংঘের যে ঢাকা কার্যালয় রয়েছে সেখানে যাবেন। এরপরেই কিন্তু তার সফর সেখানে শেষ হবে এবং 16 তারিখে তিনি এখান থেকে ঢাকা ত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। স্নেহা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জাতিসংঘ মহাসচিবের আগমন নিয়ে সর্বশেষ তথ্য। মে মাসের শুরু থেকেই কমছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা। নতুন সিদ্ধান্তে রোহিঙ্গারা মাথাপিছু রেশন সহযোগিতা পাবেন 24 টাকা সমমূল্যের। আগে তা ছিল 48 টাকা সমমূল্যের। এমন সিদ্ধান্তে শরণার্থী রোহিঙ্গাদের মাঝে অপরাধ প্রবণতা বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে সহকর্মী আব্দুর রহমানের তথ্য ছবিতে আলো জানাচ্ছেন আপনপু। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য বরাদ্দ অর্ধেকে নামানোর পরিকল্পনা করেছে জাতিসংঘ। ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা WFP। চিঠিতে বলা হয়েছে মে মাসের শুরু থেকে রোহিঙ্গারা মাথাপিছু রেশন সহযোগিতা পাবেন 24 টাকা সমমূল্যের। আগে যেখানে সহায়তা পেতেন 48 টাকা সমমূল্যের। রোহিঙ্গা নেতারা মনে করছেন রেশন কমানোর প্রভাব পড়বে সরাসরি রোহিঙ্গাদের মাঝে, বাড়বে অপরাধের প্রবণতা। আর সরকার আর লাভলি জলদি ইউএনএ আর কানাতে কান সেফ জুম করো আর টুপি দিয়ারে আর এখন যাইম বই আর ফুট তোরা বাড়ি দিবারি হ্যাঁ নদ দলে রোহিঙ্গা পরবর্তী বেশি খরাক কামত জড়িত হই পুরা দুনিয়ার আছে পারেশান করিব। জিনিস ইনত যদি মানুষ ইন মার উনত দইলে ইন ইতারার দাসে হন হাইন নতাইব কেমন মাঝে মানে ফজরাত বাড়ি যাইব আর দাসে মানুষ ইনার ইয়ান একটা ডর একটা ক্রাইম গিজে দে ইন্দিলা হইয়া যাইব। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি মনে করেন খাদ্য সংকট দেখা দিলে রোহিঙ্গারা অপরাধের দিকে ধাবিত হবে। এটা একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ এখানে একটা বড় ধরনের জনগোষ্ঠী, প্রায় 40% অধিক কিন্তু যুবক যুবতী। এরা কিন্তু মানুষ, এদেরকে কিন্তু আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ ছাড়া বসে রাখি
এটা তো ওরা খারাপ দিকে তো চলে যাবে, হিউম্যান নেচার। ডব্লিউএফপির এমন সিদ্ধান্তকে নেতিবাচকভাবে দেখছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কর্মকর্তারাও। বলছেন এমন সিদ্ধান্তে রোহিঙ্গাদের পুষ্টি ও জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়বে। ফুড সাপ্লাই বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে দেওয়া তাদের জীবনযাপনের প্রভাব ফেলবে। তো আপনার যে কোনো হঠাৎ করে এটা অর্ধেকের বেশি কমে যাওয়া, এটা নিশ্চয় ভালো সংবাদ না, এবং তাদের এটা জনজীবনের বেশ প্রভাব। বর্তমানে বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে 2017 সালের শেষের দিকে। সম্প্রতি নতুন করে আরও 70,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে বাসের চাপায় 2 সহোদর স্কুল শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশা চালক নিহত হন। পরে অপর শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত ওয়াকার উদ্দিন আদিল ও তার বড় বোন উম্মে হাবিবা রিজভী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও পালিয়েছে চালক ও সহকারী। এদিকে এই দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। পুলিশ সদস্যদের আক্রমণ না করে কাজ করতে দেওয়ার অনুরোধ করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মুগরখাল এলাকায় শিল্প পুলিশ 2-এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় আইজিপি বলেন, ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার রাজনৈতিক আনুগত্য ও উচ্চাভিলাষের জন্য পুরো পুলিশ বিভাগ কলঙ্কিত হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র এখনও সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, এর অংশ হিসেবেই গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর এবং রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে তারা। এসব কাজে অংশ নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি। ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে। বৃহস্পতিবার সকালে খুলনা মহানগর ও জেলা এবং বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল বিএনপির সাংগঠনিক সভায় এসব কথা বলেন তিনি। খুলনার একটি হোটেলে এই সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম অমিত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, জয়ন্ত কুমার কুণ্ড সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। রাজশাহীতে সকালে মানববন্ধন করেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এ সময় নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য নির্বাচন কমিশন সংবিধানভাবে অন্য কোনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারে না বলে জানানো হয়। ময়মনসিংহে সকালে 2 ঘণ্টা কর্মবিরতি দিয়ে আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধন করে কর্মকর্তা কর্মচারীরা। 3 ঘণ্টা কর্মবিরতি পালন করা হয় বরিশালের জেলা নির্বাচন কার্যালয়েও। এ সময় অগণতান্ত্রিক সিদ্ধান্ত থেকে সরকার পিছু না ঘটলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া মানিকগঞ্জ, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায়ও একই কর্মসূচি পালন করা হয়। ঈদ সামনে রেখে রাজশাহীর রেশম পল্লীতে বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতা চাহিদা মাথায় রেখে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে পোশাকে পরিবর্তন এনেছেন ব্যবসায়ীরা। আবহাওয়া ও সব বয়সী ক্রেতার পছন্দের সঙ্গে তাল মিলিয়ে সিল্ক কারখানাতে তৈরি হচ্ছে নতুন রং ও ডিজাইনের পোশাক। বেচাকেনা নিয়ে বেশ আশাবাদীও তারা। কাজী শাহেদের প্রতিবেদন।
উৎসব পার্বণে নিজেকে বর্ণিল রূপে সাজাতে নারীদের পছন্দের তালিকায় সবার উপরের দিকেই থাকে রাজশাহী সিল্ক। ঈদকে সামনে রেখে ঐতিহ্য আর আভিজাত্যে মোড়া সিল্কের চাহিদা বেড়েছে। রেশম কারখানাগুলোতেও বেড়েছে ব্যস্ততা। সিল্কটা এবার একটু বেশি ডিজাইন, অত্যাধুনিক ডিজাইন। সিল্ক একটা আমাদের রাজশাহী শহরের একটা ঐতিহ্যবাহী, আর সিল্কের একটা শাড়ি ঈদেটা আমরা আসলে প্রেফার করি সবসময়। আমাদের একটা নিজস্ব বাংলাদেশের দেশীয় প্রোডাক্ট, এটা বিদেশ থেকে কিছুই আসে না। প্রতিবারের মতো এবারও আবহাওয়া ও ক্রেতার চাহিদা মাথায় রেখে র সিল্ক, বলাকা, তসর, মটকা, ক্রাফট ও স্টোনের উপর শাড়ি থাকছে রেশম পল্লীতে। মসলিন সিল্কটার পরে দেখছি প্রথম থেকেই বেশ চাহিদা চলছে আর কি। এর মধ্যে বলাকা সিল্কের পরে কাজ, সফট সিল্ক, আর্ট পিন, এগুলো বেশ ভালোই ডিমান্ড। আমাদের খুব সুন্দর এবার প্রত্যাশার প্রাপ্তি ঘটবে। তারপরে তো দেখছেন এই লোকজনের আনাগোনা, এগুলো মিলে ভালো। সিল্ক পল্লীতে ক্রেতার আনাগোনা বাড়ছে, তবে 15 রমজানের পর ব্যবসা জমজমাট হবে আশা ব্যবসায়ীদের। বৃশ্চিক এলাকায় যে রমরমা যে ব্যবসাটা, সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি। তারপরে আমরা আশা করছি যে 15 রমজানের পর এই বিষয়টা শুরু হবে, যেহেতু রাজশাহীর বাইরের থেকে যারা আসে তারা একটা না একটা সিল্কের কাপড় নেই। আগামী কিছুদিন রেশম কাপড়ের ব্যবসা জমবে, তবে আগের বছরগুলোর তুলনায় মোট কেনাবেচা কিছুটা কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। এই আধ্যাত্মিক স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে লালন স্মরণোৎসব। প্রতি বছর এই উৎসব 3 দিন ব্যাপী চললেও মাহে রমজানের কারণে এবছর হচ্ছে একদিনে। একই কারণে এবার হচ্ছে না গ্রামীণ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চারিদিকে একতারা আর দোতারার আওয়াজ, বাউল সঙ্গীতে মুখরিত সাইজির আখড়াবাড়ি। চলছে গুরু শিষ্যের ভাবের আদান প্রদান, সাধু বাউলদের পদচারণায় মুখরিত সাইজির বারামখানা। দোল পূর্ণিমার রাতে ফকির লালন সাইজি তার ভক্ত অনুসারীদের নিয়ে করতেন দোল উৎসব। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক লালনের দেহত্যাগের পর থেকে এখন পর্যন্ত তার অনুসারীরা এই উৎসব চালিয়ে আসছে। তারই এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।